পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার সাথে আমার ফুপুমণির বিয়ের কথা চলেছে, আর আপনি আমাকে প্রেম নিবেদন করতে এসেছেন। আপনার থেকে এটা মোটেও আশা করিনি। ছি! ক্ষিপ্ত ও রাগান্বিত স্বরে কথাগুলো বলে মাহিরা ছাদ থেকে নেমে যেতে উদ্যত হলে সামনে থাকা পুরুষটি তার বলিষ্ঠ হাতে ওকে নিজের হাতে পুরোপুরি মিশিয়ে একটু ঝুঁকে কানে কানে ফিসফিসিয়ে বলল, তোমার ফুপুমণির সাথে আমার বিয়ের কথা চললেও বিয়ে হয়নি, আর তোমার ফুপিকে আমি ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি। মাহিরা পুরুষটির মুখের উপর জবাব দিল, আমি তো আপনাকে ভালোবাসি না। পুরুষটি আর একটা কথাও বলল না। তড়িৎ গতিতে অবদান মাহিরা ওষ্ঠ দখল করে ফেলল। মাহিরা দুই হাত দিয়ে ছাড়তে চেয়েও পারল না। আদনান নিজের মার্জিত মাহিরাকেও ছেড়ে দিয়ে চোখে চোখ রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আমাকে ভালোবাসা ছাড়া তোমার সামনে আমি আর দ্বিতীয় কোনো অপশন রাখবো না। মাইন্ডেড রোজ। মাহিরা ফুঁসে বলল, আপনার আসল রূপ আমি সবার সামনে নিয়ে আসবো। ফুপুমণি, দাদাভাই, চাচু, চাচি সবাইকে বলবো আপনি কেমন। আদনান হেসে বলল, মাহিরা কথায় চট করে পরপর 2-3 চুমো দিয়ে বলল, যাও বলে দাও, এখন তো তাই এই বাড়িতে থাকতে পারছো, খেতে পারছো, তখন এটাও পারবে না। তুমি কি মনে করো তোমার কথা সবাই বিশ্বাস করবে? গাধা মেয়ে, সবাই ভাবে আমি না, উল্টো তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো। মাহিরা ভালো, আসলে আদনানের কথাগুলো সত্যি। ওর মনে খারাপ হয়ে গেলেও কিন্তু নিজের মন সামনে নিয়ে বলল, ছাড়ুন আমাকে। ছাড়বো না। কি করবে? আমি চেঁচাবো, চিৎকার করবে কারো? মাহিরা ভীষণ অসহায় বোধ করলো। আদনার এক হাতে ওর চুলগুলো কানের পাশে বুঝিয়ে দিয়ে বলল, ছাড়তে পারি এক শর্তে। কি শর্ত? আজ রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমার ঘরে আসবে। মাহিরা চোখ বড় করে বলল, অসম্ভব। সম্ভব। তুমি যদি না আসো তো আমি আসবো, তখন সবাই জানবে। কোনটা ভালো হবে বলো? নিজেকে বাঁচানোর জন্য মাহিরা মিথ্যা আশা নিয়ে বলল, আচ্ছা আসবো। আদনান এবার ওকে ছেড়ে দিয়ে বলল, ঠিক আছে যাও। রাতে মাহিরা আদনানের ঘর থেকে বের হতেই নীলা মাহিরার হাত ধরে ফেললো, তারপর টেনে নিয়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে সাপটে চড় দিয়ে ক্ষিপ্ত স্বরে বলল, তুই আদনানের রুমে গিয়েছিলি কেন? মাহিরার ডান হাত গালে দিয়ে কান্না স্বরে বলল, উনি কফি চেয়েছিল, সেটা দিতে গিয়েছিলাম। কফি দিতে এতক্ষণ লাগলো? আমাকে শেখাচ্ছিস? তোর মাও ছিল নষ্টা, তুইও তেমন হয়েছিস। খবরদার আদনানের দিকে চোখ দেখাবি না। মাহিরা ঠান্ডা স্বরে বলল, আমার এরকম কোনো উদ্দেশ্য নয়। এখন থেকে আদনান তোকে ডাকলে তুই আমাকে বলবি। মাহিরা মাথা নেড়ে বলল, আচ্ছা ফুপুমণি, এখন যা। মাহিরা নীলার ঘর থেকে চলে গিয়ে এলো রান্নাঘরে। সকালে নাস্তা শেষ হয়েছে সবার, এখন দুপুরের খাবার যোগযন্ত্র করতে হবে। মাহিরা নিজেকে সামলে নিয়ে কাজে লেগে পড়ল। মাহিরা বড় চাচি শেখা বেগম দুপুরে একটু আগে এসে জিজ্ঞেস করলো, কী রে মাহিরা, রান্না হয়েছে? জি চাচি। ছোট চাচি এসেছিল রান্নাঘরে। মাহিরা মিথ্যে বলল, জি চাচি এসেছিল। ভাত ও মাহিরা মাথা নেড়ে রান্না করছে। শিখা বেগম চোখে চোখ চেয়ে বলে গেলেন সেখান থেকে। মাহিরা যদি এখন বলতো ছোট চাচি আসেনি রান্নাঘরে, তাহলে দুই চাচি মিলে তুলকালাম হতো। খামখেয়া অশান্তি এড়াতেই মাহিরাকে এমন মিথ্যে বলতে হলো। দুপুরে খাবারের টেবিলে নিরাজ শিকদার আদনানের দিকে চেয়ে বলল, তোমার বাবার সাথে কথা হয়েছে, তারা এ সপ্তাহে চলে আসবে। তারা এলেই বিয়ে পাকা কথা হয়ে যাবে। তোমার কোনো আপত্তি নেই? আদনান এবারও মাহিরার দিকে চেয়ে সুদূর বাকলের মতো মাথা নেড়ে বলল, না আঙ্কেল, বাহ বেশ ভালো। এখান থাকতে সমস্যা হচ্ছে না তো? জি না আঙ্কেল, এটা তোমারই বাড়ি, কিছু লাগলে একটু দ্বিধা করবে না, মাহিরাকে বলবে। আদনান মাহিরার দিকে চেয়ে একটু মুচকে এসে বলল, জি অবশ্যই আঙ্কেল। মাহিরার আগে শরীর জ্বলে যাচ্ছিল। কি ধরনের অসভ্য লোক! সকালে প্রেম নিবেদন করলেও আর দুপুরে দাদাভাইয়ের কথা মেলাচ্ছে। সব কাজ শেষে বিকেলে মাহিরা শেখা বেগমের রুমে গেলেন। তিনি তখন সিরিয়াল দেখেছিল। মাহিরাকে দেখে তীক্ষ্ণ স্বরে জানতে চাইল, কী রে এখানে? কি চাচি, সীমাদের বাড়ি যাব, একটু নোট আনতে হবে, সামনের মাস থেকে পরীক্ষা। আচ্ছা যা, মাগরিবের আগেই চলে আসবে। আচ্ছা চাচি। মাহিরা শিখা বেগমের থেকে পারমিশন নিয়ে বেরিয়ে পড়ল। মাহিরা ভালো বান্ধবীদের মধ্যে সীমা অন্যতম। ঘরের কাজের জন্য মাহিরা কলেজে ক্লান্ত করতে পারে না, শুধু পরীক্ষাগুলো দেয় আর সপ্তাহে 2 দিন গিয়ে সিমের থেকে নোট নিয়ে আসে। আজও নোট নিয়ে ফিরেছে মাহিরা। তখনও রাস্তায় দুপুরের সাথে দেখা হয়ে যায়। দীপুও 2 ক্লাসের সিনিয়র, অনার্স
4 ইয়ারের পরে ওকে পছন্দ করে, কিন্তু এখনও বলতে পারেনি। মাহিরা বোঝার ব্যাপারটা কিন্তু বুঝেও না বোঝার ভান করে থাকে। দীপু হাসি মুখে এগিয়ে গিয়ে বলে, সীমাদের বাসায় গিয়েছিলেন নাকি? জি ভাইয়া। মাহিরা মুখ থেকে ভাইয়া ডাক মোটেও পছন্দ না হয়ে দীপু কিন্তু বলাও যায় না। দীপুর মুখে হাসিটা ধরে রেখেই বলল, সময় থাকতে চলে একটু বলি। না না, বাসায় যেতে হবে মাগরিবের আগে, চাচি বলে দিয়েছে। 5 মিনিট বসো, একটুও চা বাদাম খাও না ভাইয়া, আরেকদিন। এটা বলেই মাহিরা চলে গেল। দীপু আশাহত দৃষ্টিতে চেয়ে রইল মাহিরা যাবার পরে। এদিকে রাস্তার পাশে একটা কালো রঙের গাড়ির ভেতর থেকে দীপুর দিকে হিংস্র দৃষ্টি চেয়ে আছে আদনাত। রাতের খাবার শেষ হতে কাজ গুছিয়ে মাহিরা নিজের রুমে যেতেই ফোন একটা ট্র্যাক এলেন। আপনাদের পাঠিয়েছে, আধা ঘন্টার মধ্যে আসবে। রুমে নয়তো কি করবে মনে হচ্ছে নিশ্চয়। মাহিরার মেজাজ খারাপ হলো। এই লোকটা কিছুদিন ও পুপুমনির সাথে বিয়ে, তবুও পিছু ছাড়ছে না। লম্পট অসভ্য কোথাকার, এখন আবার না গেলেই পাগলামি করবে, পরে ফেসে যাবে। সব দিক থেকে জ্বালায়। মাহিরা আধা ঘন্টা বসে অপেক্ষা করলো সবাই ঘুমানো। সবাই ঘুমিয়ে পড়তেই নিজের রুমে লাইট অফ করে দরজায় বাইরে থেকে আটকে পিটপিটিয়ে আদনানের ঘরের দিকে চলল। ওর ঘরের সামনে আসতেই ভেতর থেকে আদনান এক হাত তরিং গতিতে মাহিকে টেনে নিয়ে দরজায় আটকে দিল। মাহিরা বিরক্ত স্বরে বলল, কী সমস্যা আপনার? ডাকলেন কেন? আদনান বলল, আমার পিঠে ব্যথা করছে, পিঠটা টিপে দাও। পারবো না। ফুপুমণিকে বলুন, দুপুরে তোমার দাদা বলেছে, কিন্তু লাগলে যে তোমাকে বলি, এটা আমি পারবো না। ঠিক আছে, কাল তো দাদাকে বিচার দে। মাহিরা চোখ মুখ শক্ত করে বলল, ঠিক আছে দিচ্ছি। আদনান নিজেই শার্ট খুলে শুরু করলো। মাহিরা আটকে উঠে বলল, আপনি শার্ট কেন খুলছেন? আপনি শার্ট কেন খুলছেন? আদনান সামান্য হেসে বলল, পিঠে দিবে না? মাহিরা কপাল কুঁচকে বলল, তো শার্টের ওপর দিয়েই তো দেওয়া যায়, ফিস আসবে না? মাহিরার দাঁত মুখ খিচে আদনানের পিঠ টিপে দিতে লাগলো। পেটানো তামাটে বর্ণের শরীর ভীষণ আকর্ষণীয় লাগছিল। কিছুক্ষণ টেপার পর আদনান বলল, হয়েছে, আর লাগবে না। মাহিরা খুশি হয়ে গেল। ও ভাবলো এখনও যেতে পারবে, কিন্তু না, আদনান কি এত সহজেই ছাড়ার পাত্র? মাহিরা চলে যেতে উদ্দেশ্য হতেই পেছন থেকে ঝাপটে ধরল আদনান। মাহিরা আটকে উঠে বলল, কি করছেন আপনি? আদনান শান্ত স্বরে বললেন, আজ তুমি আমার সাথে ঘুমাও। মাহিরা বলল, পাগল হয়েছেন আপনি? কেউ দেখলে আপনার তো কিছুর দিকে দেখতে হবে না, আমাকে জবাব দিবে। আদনান মৃদু হেসে বলল, কেউ দেখবে না, তুমি সবার ওঠার আগে চলে যাবে নিজের ঘরে। মাহিরা অসম্মতি প্রকাশ করলো, এটা সম্ভব না। কিছুদিন পর ফুপুমনির সাথে বিয়ে আপনার। ওই বিয়ে হবে না, আপনার পুরো ফ্যামিলি, এই ফ্যামিলির সবাই রাজি। আমি রাজি না, আর আমার কথাই শেষ কথা। তবুও আমি পারবো না এটা। আদনান মাহিরা কথা পাত্তা না দিয়ে বলে, তোমার থেকে আমি মতামত চাইনি, অর্ডার করছি। যদি তুমি আমার অর্ডার পালন না করো, তাহলে কাল তোমার দাদাভাইয়ের কাছে বিচার দেব। বলবো তুমি রাতে আমার ঘরে এসে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করছো। মাহিরা হতবাক হয়ে গেল। আদনান কুটি হেসে বলল, যাও সোজা গিয়ে আমার খাটে শুয়ে পড়ো। মাহিরা আর কোনো উপায় পেল না। আদনানের খাটে একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। একটু পর আদনান এসে নিজের বলিষ্ঠ হাত দিয়ে মাহিরাকে নিজের দিকে টেনে নিল। ওর গলায় মুখ গুজে অবসীয় স্বরে বলল, আজকের পর থেকে তোমাকে ছাড়া ঘুম হবে না আমার। আদনান মেয়ালিশ শরীরে ঘ্রাণের পাগল হয়ে যাচ্ছে। এদিকে সারাদিনের কাজকর্মের পর মাহিরা চেয়েও জেগে থাকতে পারল না, ঘুমিয়ে পড়ল। কিন্তু আদনান ঘুমাতে পারল না, এক দৃষ্টিতে চেয়ে রইল নিজের ভালোবাসার দিকে। শেষ রাতে আদনান মাইকে কোলে তুলে ওর ঘরে রেখে এলো। আসার সময় কপালে আলতো করে চুমু দিয়ে বলল, এই তো আর কিছুদিন, তারপর সব সময়ের জন্য তুমি আমার কাছেই থাকবে। সকালে ফোনের অ্যালার্মের শব্দ মাহিরার ধর্মর করে উঠে বসলো। ও ভেবেছিল আদনানের রুমে, কিন্তু ঘুম থেকেই সজাগ হয়ে নিজেকে রুমে দেখতে পেয়ে হাঁপ ছেড়ে বাঁচলো। কিন্তু ও আসলে কি করে এখানে? নিশ্চয় এটা ওই লম্পট অসভ্য লোকটার কাজ। আদনান বিরক্ত ভঙ্গিতে চুলগুলো বেঁধে ফ্রেশ হয়ে নিল। তারপর নামাজ পড়ে চলে গেল রান্নাঘরে। আদনান মাহিনকে ওর ঘরে রেখে এসে ঘুমিয়ে পড়েছিল। ঘুম ভেঙে যথারীতি একই সময়ে প্রতিদিনের মতো গোসল করে তৈরি হতে শুরু করলো অফিসে যাওয়ার জন্য। এদিকে মাহিরা কফি বানিয়ে আদনানের ঘরে যাওয়ার আগেই নীলা ঘরে গেল। নীলা তখনও ঘুমাচ্ছে। মাহিরা নীলাকে ডেকে বলল, পুপমণি, ওনার কফিটা দিয়ে আসবো। নীলা ঘুম ঘুম স্বরে কপাল কুঁচকে বিরক্ত স্বরে বলল, যা দিয়ে আয়, কিন্তু ওর দিকে তাকাবি না। আচ্ছা পুপমণি। এটা বলেই মাহিরা কফি নিয়ে চলে গেল আদনানের ঘরে। টেবিলের ওপর কফির কাপটা রেখে বলল, আপনার কফি। আদনান আয়নার সামনে থেকে ঘুরে
মাহিরাকে সামনে এসে দাঁড়িয়ে বলল, আমার শার্টের বোতামগুলো লাগিয়ে দাও। আপনি লাগান, তুমি আশেপাশে থাকলে এসব কাজ করতে ইচ্ছে করে না আমার, এখন চটপট লাগিয়ে দাও। মাহিরা আর কথা না বাড়িয়ে আদনানের শার্টের বোতামগুলো ঝটপট করে লাগিয়ে দিতে শুরু করে। এই ফাঁকে আদনান মাহিরার কাঁধে রাখা ওড়না নিয়ে ওর মাথায় পরিয়ে দিয়ে বলল, আমার রেড রোজকে একদম আমার বউ বউ লাগছে। মাহিরা মাথায় থেকে ঘোমটা সরিয়ে বলল, নিন হয়ে গেছে, এবার আমি যাই। শোনো, আদনান ওকে ধরতে যাওয়ার আগে পালিয়ে গেল। পেছন থেকে আদনান হাসলো, আজ বাসায় কেউ নেই, সবাই একটা জন্মদিনের দাওয়াতে গিয়েছে। মাহিরা যায়নি। ও অবশ্য কোনো দাওয়াতে যেতে পারে না, ওর পারমিশন নেই সব দাওয়াতে অ্যাটেন্ড করানো। নিজের রুমে বসে পড়ছিল, আজ ভীষণ গরম লাগছে। মাহিরা ভাবলো গোসল করে নিলে ভালো হতো, তাই ও গোসল করতে চলে গেল। গোসল শেষ হতে দেখলো ওর জামা আনতে ভুলে গেছে, তাই তোয়ালে বুকে ওপর পেঁচিয়ে নিয়ে বাইরে বের হলো। আতকে উঠে চিৎকার করলো, সাথে সাথে ওয়াশরুমে ঢুকে যেতে চাইলো, কিন্তু পারলো না। আদনান ওকে মুহূর্তে নিজের সাথে মিশিয়ে নিল। ভেজা শরীরে ওকে ভীষণ আবেগময় লাগছে। আদনান ঘোর লাগা দৃষ্টি একবারে মাহিরাকে দেখতে ওর দৃষ্টি আটকে গেল। মাহিরা গলায় নিচে অংশটুকু যেখানে পানি বিন্দু জমে আছে, আদনান কিছু না ভেবেই ভিজ ছোঁয়ালো সেখানে। মাহিরা চোখ বন্ধ করে কেঁপে উঠল, দু হাতে খামচে ধরল আদনানের পেছনের দিকে শার্টের অংশ। আদনান থামলো না, ওই অংশে সব পানি বিন্দু শুয়ে নিল। অবশেষে মাহিরার হাত পা অবশ হয়ে আসছে। আদনান ওকে ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, তেষ্টা পেয়েছিল ভীষণ, তাই তোমাকে ডাকতে এসেছিলাম। তেষ্টা মিটিয়ে গেছে। মাহিরার আগে হিতাহিত জ্ঞান হারিয়ে আদনানের বুকে কিল দিতে শুরু করলো। আদনান ওর বলিষ্ঠ হাতে মাহিরার দুই হাতে বন্দি করে ফেললো, তারপর কানে কানে বলল, তেষ্টা মেটানোর জন্য ধন্যবাদ রেড রোজ। মাহিরা চোখ বুজে ফেলানোর সাথে সাথে আদনান হেসে ওকে ছেড়ে দিয়ে বলল, জামা পাল্টে নাও, আমি আমার রুমে যাচ্ছি, আর দরজা অফ করো না। এটা বলে আদনান চলে এলো। মাহিরা চোখ মেলল, এখনও ওর পুরো শরীর শিরশির করছে। কি অসভ্য বদলোকের বাবা। মাহিরা জামা পাল্টে হেয়ার ড্রায়ারে চুল শুকিয়ে নিল, তারপর রান্নাঘরে গেল চা বানাতে। চায়ের পানি চুলায় বসাতে পেছন থেকে আদনান এসে ওকে ঝাপটে ধরলো। ঘাড়ে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল, চা বানাচ্ছ? মাহিরা বিরক্ত স্বরে বলল, দেখতেই তো পাচ্ছেন, এবার ছাড়ুন, তখন জড়িয়ে ধরেন কেন? আমার ইচ্ছে তুমি আমার রেড রোজ, তোমাকে জড়িয়ে ধরার একমাত্র অধিকার আমার। মাহিরা জানে এই নাছোড়বান্দা বদলোককে কিছুই বলে লাভ নেই, যা মন চায় তাই করে এই লোক, কিন্তু হঠাৎ সে বাড়ির কেউ দেখলে তার 12টা বেজে যাবে। গতকালের মতো আজও আদনানের টেক্সট এলো ওর ঘরে যাওয়ার জন্য। মাহিরা টেক্সটটা দেখে ফেলে রাখলো। মগের মুল্লুক নাকি, প্রতিদিন সব কি নাটক। মাহিরা লাইট অফ করে শুয়ে পড়লো। কিছুক্ষণ পর ওর মনে হলো ওর হওয়া ভাবছে। ভয়ে চিৎকার দিয়ে যেতে তার আগেই একজোড়া পুনসারি আনমনীয় ঠোঁট আঁকড়ে ধরে ওর কোমল ঠান্ডা ঠোঁট জোড়া। মাহিরা ছটফট করতে লাগলো। আদনান ওর ঠোঁট ছেয়ে দিয়ে কানে বলল, ভালোই চলে আসলে, কিন্তু এটা হতো না, এখন তুমি শাস্তি পাবে। মাহিরা অবাক হয়ে ফিসফিসানো স্বরে বলল, কিসের শাস্তি? চলো রুমে, তারপর দেখতে পারবে। আদনান পিছু স্বরে মাহিরকে কোলে নিয়ে চলে গেল নিজের ঘরে। বিছানার ওপর বসিয়ে আলমারি থেকে একটা প্যাকেট বের করে বলল, শাড়িটা পরো। মাহিরা অবাক হয়ে বলল, এত রাতে শাড়ি পরবো? আর শাড়ি তো আমি পরতে পারি না, আমার তোমাকে এক মুহূর্তে শাড়ি দেখতে মন চাচ্ছে, পারবো না পরতে। এটা তোমার শাড়ি, এখন ভালোই পরবে নাকি আমার অন্য কিছু করব? মাহিরা এটা বড়সড় ঢোক গিলে বলল, কিন্তু আমি তো পরতে পারি না, ব্লাউজ আর পেটিকোট পরে এসো, আমি পরিয়ে দেবো। অসম্ভব, আমি পারবো না, আমি অনত জ্বলি না। তবে অসম্ভবকে সম্ভব আমিও করতে পারি, করব। মাহিরা রাগে ব্লাউজ আর পেটিকোট পরে এসে দাঁড়ালো আদনানের সামনে। ভীষণ লজ্জা লাগছে ওর, মন চাচ্ছে মাটি ফুঁড়ে ঢুকে যেতে। এদিকে আদনান বেহায়ার মন পলকহীনভাবে চেয়ে আছে মাহিরার দিকে। মাহিরা বুকের ওপর দিয়ে রাখা ওড়না আর একটু টেনে গলায় ফ্যাকড়ি দিয়ে বলল, জলদি পরান, তা আপনার নাটক শেষ হলে আমাকে ঘুমাতে যেতে হবে।
আবার সকালে উঠে কাজ করতে হবে। আদনান লাল শাড়িটা হাতে নিয়ে মাহিরার সামনে গেল। শাড়ির ভাঁজ খুলে ইউটিউবে দেখে নিয়ে নিয়মে পরিয়ে দিতে লাগলো। কুচি দেওয়ার সময় হঠাৎ বেহালের চোখ মুলে শুভ্রইও নাভিতে চলে গেল। এতক্ষণ অনেক কষ্ট নজর হেফাজত করতেও তার আর পারল না। বুকের ভেতরটা তোলপাড় করছে। ফর্সা মেদিনীয় পেটের নাভিটা ভীষণ আকর্ষণীয় লাগছে। আদনান সব কিছু ভুলে মাহিরার কোমরে চেপে ধরে নাভিতে জিভ ছোঁয়ালো। আদনানের আচমকায় কাণ্ডে কেঁপে উঠল মাহিরা। ওকে ধাক্কা মেরে সরিয়ে দিতে চাইল, কিন্তু আদনান নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। মাহিরা শাড়ির কুচিগুলো ঠিক করে দিয়ে উঠে দাঁড়ালো। দিকে এক নজর চেয়ে বিমোহিত স্বরে বলল, আমার রোজ রোজ। মাহিরা লজ্জা পেয়ে অন্যদিকে ঘুরে তাকালো। যতই মুখে মুখে না না করুক, আদনান জানে তার রোজ রোজ তাকেই ভালোবাসে। আদনান মাহিরার জড়িয়ে ধরল, তারপর ঘোর লম্বা স্বরে বলল, তুমি ভীষণ সুন্দর আমার রোজ। এমন মুহূর্তে হঠাৎ দরজায় টোকা পড়ল। নীলা ডাকছে। মাহিরা আদনানকে ঠেলে দূরে সরিয়ে দাঁড়ালো। ভয়ে কাঁপছে ও। আদনান ওকে ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে দরজা খুলতে নীলাল আদনানি স্বরে বলল, কি করছো? আদনান কাটা কাটা স্বরে বলল, এত রাতে কি মানুষ করে? তুমি কি রাগ করছো? অবশ্যই, আমার ঘুম আসছে। জরুরি কিছু না বললে কাল সকালে এসো। এটা বলে আদনান নীলার মুখের উপর দরজা আটকে দিল। নীলা এসেছিল আদনানের সাথে গল্প করতে। ছেলেটার ওকে পাত্তাই দিল না। এত দমক কিসের? কয়েকদিন পর তো বিয়েই। নীলা ফোঁস করতে করতে নিজের ঘরে যাওয়ার আগে একবার মাহিরের ঘরে উকি দিল। কিন্তু এ কি, মাহিরা কোথায়? পুরো ঘর ওয়াশরুমে খুঁজে মাহিরাকে পেল না নীলা। ওর সন্দেহ হলো আদনানের ঘরে নয়তো মেয়েটা। একদিকে নীলা চলে যাওয়ার পর মাহিরা ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আতঙ্কিত ওর ভীত স্বরে বলল, এবার কি হবে? ফুবুমণি তো সন্দেহ করবে, তোমার ভয় পাওয়ার কিছুই নেই। বাবা মা আসলে আমি সব বলবো তাদের, তারপর তোমাকে বিয়ে করে নেব। আচ্ছা, সত্যি করে বলবেন আপনি কেন আমাকে বিয়ে করতে চান? কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া থাকার আমার জন্য অসম্ভব। আপনার ফ্যামিলি মানবে না, সেটা দায়িত্ব আমার। ফুপুমণিকে কি করবেন সেটা দয়া দায় আমার না। মাহিরা মন খারাপ করে বলল, শেষ পর্যন্ত সবাইকে আমাকেই দোষী ভাববে। আমি সব ঠিক করে দেব। আমি আপনাকে ভালোবাসি না, তাই প্লিজ এসব বন্ধ করুন আর ফুপুমণিকে বিয়ে করুন। তুমি আমাকে ভালোবাসো না? না। আদনান মাহিনকে তৎক্ষণাৎ পেঁচিয়ে ধরে ওর চিবুক তুলে ধরে বলল, আমার দিকে তাকাও মাই রোজ। মাহিরা তাকালো। আদনান গম্ভীর স্বরে বলল, আমার চোখে রেখে বলো তুমি আমাকে ভালোবাসো না? মাহিরা অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। এই কথাটা বলতে নিতে কেউ যেন ওর গলা চেপে ধরল। মাহিরা অপরায় গলায় আদনান বিজয়ী হাসি হেসে বলল, মিথ্যে বলে লাভ নেই রোজ। মাহিরা আদনানকে ধাক্কা মেরে সরাতে চাইলেও পারল না। আদনান একটু ঝুঁকে মাহিরা নাকে চুমু খেয়ে বলল, ভালোবাসি, ভীষণ ভালোবাসি। এই সহজ স্বীকারোক্তিতে মাহিরার মন শান্ত হলো, কিন্তু মুখে এখনও বিরক্তিভাব ফুটিয়ে তুলে পড়ল, ছাড়ুন, রুমে যাব আমি। এমনিতেই কালকে আমার কি হবে কে জানে। তুমি ভয় পেও না, আমি সব সামলে নেব। আপনাকে কিছু করতে হবে না, আপনি প্লিজ চুপ থাকবেন। এটা বলে মাহিরা নিজের জামা কাপড় নিয়ে চলে গেল ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করতে। শাড়ি চেঞ্জ করে এসে মাহিরা বলল, শাড়িটা ভাঁজ করে রাখবেন আর ফুপুমণিকে দিয়ে দিবেন। ওটা আমি তোমার জন্য কিনেছি, ওটা তোমার। মাহিরা একটু রসিকতার স্বরে বলল, আর আমি কার? আদনান নিজের দিকে ইশারা করে বলল, আমি শুধু আমার। মাহিরা আর দাঁড়ালো না সেখানে, বেরিয়ে গেল দ্রুত। ওর চোখে মুখে লজ্জা। এদিকে নীলা দূরে থেকে এই দৃশ্য দেখে তেলে বেগুনে জ্বলে উঠল। তার মানে ও সন্দেহ ঠিক, এর একটা ফয়সালা করতেই হবে। পরের দিন সকালে মাহিরা নাস্তা বানাচ্ছিল কিচেনে। সে সময়ে ডাক পড়লো ওর নিরাজ শিকদারের ঘরে। মাহিরা একটু অবাক হলো, এই সময়ে তো দাদাভাই ডাকেন না, তাহলে আজ আবার কি হলো? মাহিরা মাথায় ঘোমটা টেনে চলে গেল দাদার ঘরে। নিয়াজ শিকদার খবরের কাগজ পড়ছিল। মাহিরাকে দেখে কাছে ডাকলেন। ওর সামনে গিয়ে দাঁড়াতেই তিনি বললেন, আজ বিকেলে পাত্র দেখতে আসবে তোমাকে, সুন্দর করে সেজেগুড়ে তৈরি হয়ে থাকবে। কিন্তু দাদাভাই, আমি এখন বিয়ে করতে চাই না, পড়তে চাই। নিয়াজ শিকদার ধমকে সুরে বলে উঠলেন, তুমি যে কী সব পড়াশোনা করো আমি জানি, আমার মুখের ওপর কথা বলবে না, এখন যাও। মাহিরা চেয়েও দাদার গম্ভীর মুখের সামনে কিছু বলতে পারল না। ফিরে এলো রান্নাঘরে। ভীষণ কান্না পাচ্ছে ওর। এদিকে নীলা নিজের ঘরে নাচছে। আজ সকালে নিরাজ শিকদারের ওই মাহিরা ব্যাপারে জানিয়েছে, তাই তিনি আদরের মেয়ে
ইনসিকিউরিটি কমাতে আজই মাহিরার জন্য পাত্রপক্ষ আসার জন্য বললেন। আজ আদনান খুব সকালে বেরিয়ে গেছে, অফিসে গুরুত্বপূর্ণ দুটো মিটিং অ্যাটেন্ড করতে হবে, সাইট ভিজিট করতে হবে। আজ ভীষণ ব্যস্ততা ওর, তাই আদনান জানে না বাড়িতে পাত্র আসার কথা। বিকেলে নীলা নিজের গোলাপি রঙের একটা জর্জেট শাড়ি বের করে মাহিরাকে দিয়ে বলল, ঝটপট পরে নে। মাহিরা অনুনয়ের স্বরে বলল, প্রভুমণি তুমি একটু দাদাভাইকে বলো না এই বিয়েটা বন্ধ করতে। নীলা হিংস্র স্বরে বলে উঠল, কেন? তুই যাতে রাত বিরতে আদনানের ঘরে যেতে পারিস। মাহিরা আতঙ্কে উঠে মাথা নেড়ে বলল, প্রভুমণি বিশ্বাস করো আমি যেতে চাইনি, উনি আমাকে ডেকেছেন। ডাকলে চলে যাবি? জানি না আমার সাথে ওর বিয়ে ঠিক, আর ছেলে মানুষ একটু এমনই হয়, তাই বলে তুইও বেহাইয়ার মতো চলে যাবি? মাহিরা নীলার পা জড়িয়ে বসে বলল, কাঁদতে কাঁদতে মিনতি করে বলল, প্লিজ প্রভুমণি আমি আর ওনার সামনে যাব না, তবুও তুমি বিয়েটা বন্ধ করো। একদমই না, তোকে বিয়ে করতেই হবে এখন। ঘ্যান ঘ্যান না করে শাড়িটা পর, তৈরি হয়ে নে, নয়তো আমি আব্বাকে গিয়ে বলছি এখনই। মাহিরা আর উপায়ন্ত না পেয়ে শাড়িটা নিয়ে চলে গেল ওয়াশরুমে। নীলা সেদিকে তাকিয়ে কুটির হাসলো। পাত্রের নাম ইমন আহমেদ, বিপত্তিক বয়স 40-এর কোঠায়। মাহিরকে দেখেই পছন্দ করেছে ওরা, তাই আজই এঙ্গেজমেন্ট হয়ে গেল। নীলার বিয়ের ওপরও বিয়ে হবে। এঙ্গেজমেন্টের পর মাহিরা নিজের ঘর এসে অঝরে কাঁদতে লাগলো, মনটা ভীষণ বিক্ষিপ্ত হয়ে আছে। তাহলে নিয়তে কি এমন কিছু লেখা আছে? রাতের খাবার টেবিলে মাহিরার মলিন মুখে সবাই খাবার বেরিয়ে দিচ্ছিল, আদনানও লক্ষ্য করছে সেটা। ও ভাবছে, কি হলো মেয়েটার, মন খারাপ কেন? হঠাৎ মাহিরার ছোট চাচি বলে উঠল, মাহিরা তুমি তৈরি থেকো, কাল বিকেলে ইমাদ সাহেব আসবেন, কাল তোমাকে শপিংয়ে নেবেন। ছোট চাচির কথা শুনে আদনানের কপালে ভাঁজ পড়ল। ও বুঝতে পারল না ইমন নামক লোকটাকে, আর এই লোকটাকে মাহিকে শপিংয়ে নেবে। আদনান নিজের মধ্যে উৎকণ্ঠা ধরে রাখতে পারল না পেরে প্রশ্ন করলো ইমনকে। নিয়াজ সর্দার মৃদু হেসে বললেন, আমাদের মাহিরার বিয়ে ঠিক হয়েছে, ওর হবু বরের নামই হবে। তুমি তো ছিলে না, তাই জানো না। আজ বিকেলে ওর আংটি পরিয়ে গেছে। আদনানের মুখে রং অস্বাভাবিক হয়ে গেল কথাগুলো শুনে। তীক্ষ্ণ দৃষ্টি মাহিরার দিকে চেয়ে রইল অমিনে, কিন্তু মাহিরা এবারও তাকালো না ওর দিকে। রাগ আরও বাড়ালো আদনানের। খাবার শেষ না করেই উঠে চলে গেল নিজের ঘরে। সবাই একটু অবাক হলেও কিছু বলল না, হয়তো শরীর খারাপ করছে বা খেতে ইচ্ছে করছে না, তাই চলে গেল। ও যে যার মতো খেয়ে নিজেদের রুমে চলে গেল। মাহিরাও নিজের হাতে কাজ সেরে রুমে আসতে ফোনে আদনানের টেক্সট আসলো, আমার রুমে আসো। মাহিরা আজ আর গেল না। বালিশ নিয়ে দুঘর পর নীলার ঘরে দরজার নক করলো। নীলা তখন ফোন চালাচ্ছিল। দরজা খুলে মাহিরাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কী রে, কী হয়েছে? আজ তোমার সাথে ঘুমাই, আমার একা ঘুমাতে ভালো লাগছে না। অন্য সময় হলে নীলা কিছুই রাজি হতো না, কিন্তু আজ হলো কিছুতেই আদনানের কাছাকাছি ওকে যেতে দেওয়া যাবে না। নীলা নিজের বিছানায় বসতে বসতে বলল, নিচের বিছানায় করে শুয়ে পড়, আর আজ থেকে আমার বিয়ে হওয়া পর্যন্ত তুই এই ঘরে আমার সাথে ঘুমাবি। মাহিরা মাথা নেড়ে বলল, আচ্ছা প্রভুমণি। মাহিরা সহজেই রাজি হলো। এতে করে আদনানকে এড়িয়ে চলতে পারবে ও। এদিকে বেশ অনেকক্ষণ হওয়ার পরও মাহিরাকে আসতে না দেখে আদনানের মেজাজ আরও চলে গেল। ওর ঘর থেকে বেরিয়ে মাহিরার ঘরে আসতে দেখলো সেখানে মাহিরা নেই। পুরো ঘর, ওয়াশরুম, বারান্দা কোথাও নেই। তার মানে অন্য কোথাও ঘুমিয়েছে। রাগে হাত মুষ্টি করে দেওয়ালে ঘুষি মারল আদনান। মনে মনে বলল, একটা বারও তোমাকে হাতে কাছে পাই রোজ আমাকে এড়িয়ে যাওয়ার শাস্তি তোমাকে আমি এমনভাবে দেবো যে আর কখনো এর সাহস করবে না। সকালে কফি বানিয়ে মাহিরা নীলা ঘরে ঢুকিয়ে বলল, প্রভুমণি ওনাকে কফিটা তুমি দাও না প্লিজ। নীলা ভাবলো এখন থেকে ওরা এই সমস্ত কাজ করা উচিত, তাই ও মাহিরার হাত থেকে কফির মগটা নিয়ে চলে গেল। এদিকে আদনান অপেক্ষা করছে কখন মাহিরা আসবে, কিন্তু ওকে অবাক করে নীলা এলো কফি নিয়ে। কফিটা টেবিলের ওপর রেখে আদনহীন স্বরে বলল, আজ আমি বানিয়েছি কফি তোমার জন্য, খেয়ে বলো কেমন হয়েছে। আদনান কাট স্বরে বলল, পরে বলবো, এখন যাও। নীলা নিজের আদনাদ্বীপ পনোটাই আর একটুকু বাড়িয়ে বলল, আজকে ফ্রি আছো? কেন, শপিংয়ে বের হবে? আমার কাজ আছে, আমি পারবো না যেতে, তুমি অন্য কারোর সাথে যাও। আদনান ওর প্রতি এমন নির্লিপ্ত দেখে নীলা রেগে গেল। এগিয়ে গিয়ে ওর গলা জড়িয়ে ধরে ন্যাকাস্বরে বলল, তুমি এমন কেন করছো? নীলাকে নিজের থেকে সরিয়ে দিল। ব্লাজারটা হাতে নিয়ে গম্ভীর মুখে বেরিয়ে গেল বাড়ি থেকে। চলবে।